প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত দুঃসময়ের বন্ধু হিসাবে উল্লেখের পর রাতেই লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছে বাংলাদেশি রাখাল। তার আগের দিনই বাংলাদেশের তিস্তা আর গঙ্গার পানি প্রাপ্তি নিয়ে জোর নারাজি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এসবের মাঝে তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখেছে ভারত। অভিযোগ উঠেছে যে পানি ভারত নিজেই দিচ্ছে না, সেই পানি ধরে রাখার প্রকল্পে তারাই কাজ করবে। এটি কতটা গ্রহণযোগ্য? আর এইসব কিছুর রেশ পড়ছে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সরকারের সিদ্ধান্তের উপর। বিরোধী পক্ষ অভিযোগ করছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতেই ভারতকে সব দিচ্ছে, বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। এইসব আলোচনার মধ্যেই জুলাইতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। কি মিলবে বৃহৎ অর্থনীতির চীনের কাছ থেকে, নাকি সেখানেও আমাদের মেনে নিতে হবে অসম সমঝোতা? এর মধ্যে সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানকে ফেরানোর জোর কূটনৈতিক তৎপরতা চলছে। আসলেও কি এই তৎপরতা সফল হবে? বাংলাদেশের সাথে অন্য দেশগুলোর প্রাপ্তি অপ্রাপ্তি কূটনৈতিক সম্পর্ক নিয়ে আজকের আলোচনায় রাজধানী স্টুডিওতে আছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞ এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং আছেন আমাদের সাথে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং স্বাগত জানাই অতিথিদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুই করতে চাই হুমায়ুন কবিরকে দিয়ে। প্রথম দফা যখন শপথ অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন এবং খুব উষ্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে আসলে ভারতের সাথে, আবার নতুন করে আমরা দেখেছি সব দলের সাথে প্রধানমন্ত্রীর একটা খুবই সুসম্পর্কের চেহারা আমাদের কাছে এসছে। তখন থেকেই মূলত বাংলাদেশের মানুষের কাছে একটা বড় ধরনের আশার জায়গা তৈরি হয়, যেটি আনুষ্ঠানিক সফর হবে, সরকারি সফর, সেটাতে আমরা অনেক কিছু পাবো, কারণ মোদী সরকার এসছেন, আমাদের সম্পর্কের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা যা আসলে পেলাম বা যা হলো এই সফরকে কেন্দ্র করে, যা সমঝোতা এবং চুক্তি, সেটি কি আসলে বাংলাদেশের প্রাপ্তির খাতায় রাখা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা অল্পেই তুষ্ট হই এবং সেই কারণেই হাসি খুশি মানেই হয়ে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে বা দুই রাষ্ট্রের মধ্যে আদান প্রদানের যে সম্পর্ক, সেটাকে আমরা সেই ফ্রেমের মধ্যেই দেখতে চেষ্টা করি। এতে করে ভালো হলে ভালো, আর যদি না হয় খুব বেশি হতাশা তৈরি হয়। তবে যেটা বলছেন যে এবারে বিষয়টা কিন্তু আমার যেটুকু মনে হয় ওভারঅল ভিজিটটাকে দেখে, এটা তো আসলে দ্বিপাক্ষিক ভিজিট আমরা বলছি, কিন্তু যে বিষয়গুলো এবার আলোচিত হয়েছে, যে বিষয়ে প্রাধান্য পেয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয় যে কৌশলগত, মোস্টলি চেনা যায় না, দেখা যায় না এরকম কাউকে সামনে রেখেই এখানে বিষয়গুলো আলোচিত হয়েছে। এবং সেই কারণেই আপনি যদি যোগাযোগেরটা দেখেন, এমনিতে মানে বাস, ট্রেন এগুলো ছাড়া অন্য যেগুলি যোগাযোগ, সেগুলো কিন্তু একেবারে কৌশলগত অবস্থানকে বা লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা। এখানে যদি আপনি তিস্তা নিয়ে কথা বলেন, আইনুন নিশাত ভাই তো আছেন এখানে, সেটা তো একটা ভয় থেকে মানে কাইন্ড অফ রিয়াকশান যদি বলেন আপনি, এরকম একটা কিছু। কারণ আমার মনে আছে চীনারা যখন বছরের প্রথম দিকে প্রস্তাবটা দিল, তারপর কিন্তু আমরা দেখেছি যে ভারত থেকে উঁচু পর্যায়ের নেতৃবৃন্দ এসে, এবার তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভয় তাদের আছে, এবং সেটার পাল্টা হিসেবে মনে হয় সেটা করেছে। এবং আপনি যদি আরেকটু বড় প্রেক্ষাপটে দেখেন, তাহলে দেখবেন যে একটা সামরিক, ইন্ডো প্যাসিফিকের সামরিক দিকে যাওয়ার যে প্রবণতা আছে একটা, যেটা ভারত বিভিন্নভাবে এটার সাথে জড়িত, তার সাথেও কিন্তু বাংলাদেশকে সংযুক্ত করার একটা প্রয়াস কিন্তু লক্ষ্য করেছি। তো কাজেই এই ভিজিটটা দ্বিপাক্ষিক বললেও আমরা কি পেলাম, ভারত কি দিল, আমি কি দিলাম, তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে এখানে আরও বড় বিষয় এখানে প্রাধান্য পেয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই ভারত এটাকে দেখেছে। আর আমরা দেখছি কিন্তু বাইল্যাট্রাল দিক থেকে। যেমন ধরেন, আমি যদি এই যে আজকে যেটা আপনারা ইন্ট্রোডাকশানে বলছিলেন, সীমান্ত হত্যাকাণ্ড বলেন, এটা আমাদের প্রায়োরিটি, যেন এটা না ঘটে, কারণ এটা আমাদের মানুষ মরে, আমাদের দেশের মধ্যে মানুষের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আমাদের আছে ব্যবসা বাণিজ্য করি, তার মধ্যে শুল্ক অশুল্ক বাধাগুলো কি আছে সেটা নিয়ে আমরা করতে পারি। আমাদের আছে নদীর পানি, 54টা নদী বহমান, এখন শুধু গঙ্গা চুক্তি ছাড়া তো আর অন্যগুলিতে নাই। তিস্তা অনেক দিন ধরে ঝুলে আছে, অন্যান্য নদীগুলো নিয়েও খুব যে একটা অগ্রগতি করা গেছে হয়নি এখনও। তো সেই জায়গাতে আমাদের ইস্যুটা হচ্ছে যে এই
অভিন্ন নদীগুলোর পানি বন্টনের বিষয়টা কীভাবে সমাধান করা যায়, তারপরে ব্যবস্থাপনার একটা বিষয় সেটা আসতে পারে, সেটা আসবে না সেটা কিন্তু না। সেই বিষয়ে তো আলোচনা হয়নি। না, সেটাই বলছি যে কাজে এই আমাদের প্রধান বিষয়গুলো আমরা মূলত এই জায়গাতেই আছি। তো যেহেতু এখানে দ্বিপাক্ষিকতার বাইরে আরও একটা বড় পাক্ষিকতা আছে, সেই বড় পাক্ষিকতা কি এটা একটু পরিষ্কার করা না যাবে? সেটা তো আমরা জানি যে এখানে এই অঞ্চলে দুই স্তরে প্রতিদ্বন্দ্বিতা এখন তৈরি হচ্ছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, আর একটা হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। তো কাজেই আমাদের জন্য দুই স্তরেই চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তো কাজেই সেই চ্যালেঞ্জের মধ্যেই জিনিসটা এখন এইভাবে এবার বড় ফ্রেমটার মধ্যেই আমাদের এই দুই দেশের সম্পর্কটাকে দেখা হয়েছে। যে কারণে আপনি যদি প্রাপ্তি অপ্রাপ্তি বলেন তাহলে আপনি হতাশ হবেন, আর যদি বলেন না বড় প্রেক্ষাপটে দেখি তাহলে অন্য কিছু নিয়ে ভাববার একটা সুযোগ হয়তো আছে। তার মানে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গায় আমাদের শূন্য জায়গায় আমরা আপাতত আছি। বৃহৎ কোনো পরিসরের আমরা অংশ হতে যাচ্ছি, সেটার একটা শুরুর সম্ভাবনার কথা আপনি বলছেন। ইঙ্গিত আছে, ইঙ্গিত আছে সেটা। কাজে সেটাও যে খুব সলিড কিছু মানে পাকাপোক্ত কিছু সেটা এখনো পর্যন্ত নয় আমাদের কাছে। আমি যদি মুন্সি ফয়েজ আহমেদের কাছে আসি, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে যে আপাত দৃষ্টিতে এই সমঝোতা আর যে চুক্তি হয়েছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কিছু নিয়ে আসলো এরকম দেখা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশ দিয়ে আসলো সেটা দেখা যাচ্ছে। সেটা নিয়ে একটা ব্যাপক প্রতিক্রিয়া আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে একটা সমঝোতা স্মারক হয়েছে যেটাতে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন লাইন যাবে এবং তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। সেটা নিয়ে যে ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়াটা দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা, মানে বাংলাদেশ কোনো ক্ষতির জায়গায় এখানে কেন পড়বে, কেন এত প্রতিক্রিয়া আসছে, আপনার কি মনে হয়? সব কিছুই ক্ষুদ্র পরিসরে দেখা যায়, আবার বড় পরিসরে দেখা যায়। এখন ক্ষুদ্র পরিসরে দেখলে এই যে ট্রেনটা এখান দিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এবং মূলত এটা বলা হচ্ছে যে মালবাহী ট্রেন যাবে। এখনো পর্যন্ত ওখানে প্যাসেঞ্জার ট্রেনের কথা বলা হচ্ছে না। তো এখানে এমনি এটার মধ্যে কোনো ইয়ের ব্যাপার নেই, কিন্তু আরও বিশেষ করে হলো যে এই ট্রেন লাইন একসময় ছিল, এটা নতুন বিষয় নয়। এখন আমার দেশের ভারতের সাথে আমাদের সম্পর্ক একসময় খুব ভালো ছিল, স্বাধীনতার ছিল তো ব্রিটিশ আমলে 47-এর দিকে সময়। এই এটা 65 সাল পর্যন্ত ছিল, যেটুকু আমি খবরের কাগজ দেখে যা বুঝতে পারছি। 65 সাল পর্যন্ত ছিল। তো তার মানে পাকিস্তানের সাথে ভারতের এত সমস্যা তারপরেও সেটা ছিল। সুতরাং এটা একটা খুব খারাপ জিনিস যে তা নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা অনেক দিন ধরে একসময় সম্পর্কের অবনতি হয়েছিল পাকিস্তানের সাথে, তার ফলে এটা বন্ধ হয়ে গেছিল যুদ্ধের কারণে। তারপরে আবার এখন আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের সাথে যুক্ত ছিল, যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল, সুতরাং তখনই চালু হতে পারতো, কিন্তু তা তো তখন হয় নাই। পরবর্তীতে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, আমাদের দেশে যারা পরাজিত শত্রু ছিল, স্বাধীনতা বিরোধী শত্রু ছিল, তারা এক ধরনের প্রত্যাবর্তন করবার সুযোগ পেয়েছিল। তার ফলে ভারতের সাথে বা অন্যান্য যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। পরবর্তীতে আবার সেইগুলা সম্পর্কগুলো আস্তে আস্তে আবার একটা জায়গায় আসে, এবং সম্পর্ক যদি দুই দেশের মধ্যে, পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়, আমরা যেটা দুই পক্ষ থেকেই আমরা দাবি করি, তাহলে এইসব যাতায়াতিগুলো তো হবে। এগুলো আমরা ঠেকিয়ে রেখে কী লাভ? বরং এগুলো হলে দুই পক্ষেরই কিছু না কিছু লাভ হয়। সুতরাং সেই দিক থেকে আমরা জিনিসটাকে দেখতে পারি। কিন্তু এরকম স্পেসিফিক যে আমাদের যদি যে কথাটি উঠলো যে তারা যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি, আমরা কিছু ফেরত পাচ্ছি কিনা, সেখানে এক এক করে ওইভাবে মিলিয়ে কখনো হয় নাই, পাবও না। কারণ তাদের ভারতের একটা বড় চিন্তা ছিল, তাদের যে বিচ্ছিন্নতাবাদী যে ইয়েগুলো উত্তর পূর্ব প্রদেশগুলোতে ছিল, সেগুলোতে আমাদের এখানে তারা আশ্রয় নিত বিভিন্ন সময়, সেইগুলোতে তারা ভারতের জন্য একটা বিরাট চিন্তার বিষয় ছিল। সেখান থেকে আমরা তাদেরকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। তাদের এখন আর সেই জিনিসটা হয় না। তো সেই জন্য আমরা আশা করি এটা একটা বিরাট ব্যাপার তাদের জন্য, আমাদেরও নিরাপত্তার জন্য। ভারত আমাদের চতুষ্পার্শ্বে যেহেতু, সুতরাং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরাও তেমনি তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় মোটামুটি একটা সমঝোতা হয়েছে, ভালো কাজ হচ্ছে কি তাহলে তো সীমান্ত এত হত্যাকাণ্ড কেন হয়? সীমান্ত হত্যাকাণ্ড তো যতই খারাপ হোক, কিন্তু ওইটা তো আমাদের প্রতিদিনের নিরাপত্তা, আমাদের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে না, তাই না? এটা অত্যন্ত গর্হিত বিষয়, একটা মানুষের মৃত্যু অত্যন্ত খারাপ, কিন্তু
যদি আমরা ওভারঅল এটা বিচার করি একটা জিনিস, আর এটা তাদের একটা ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা নয়। এটা ভারত বারবার বলছে যে তারা এটা শূন্যে নিয়ে আসবে, একাধিকবার তারা এই অঙ্গীকার করেছে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। তাদের ব্যর্থতা, এই কথাটা আমাদের কাগজপত্রে বেশি বেশি করে লেখা উচিত, তাহলে যদি তারা কিছুটা তাদের ইয়ে হয়। কারণ সরকার বলে তো তাদেরকে পথে আনতে পারছে না, সব কিছুরই একটা বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিক থেকে এটার উপরে চাপ আসতে পারে। তো সীমান্ত হত্যা নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমার বন্ধু যেটা বললেন, শুল্ক অশুল্ক বাধা আমাদের বাণিজ্যে, সেগুলো অনেক ছাড় দিয়েছে ভারত, সেটা অস্বীকার করার কিছু নাই। তারা আমাদের নন ট্যারিফ ট্যারিফ ফ্রি অ্যাক্সেস দিয়েছে আমাদের প্রচুর জিনিসপত্র, কিন্তু তারপরে আমাদের এক্সপোর্ট যত বাড়তে পারে সেইভাবে বাড়ছে না, তার কারণ নন ট্যারিফ যে ব্যারিয়ার্সগুলো আছে সেইগুলো। তো সেইগুলো নিয়ে আমাদের চলতে হবে, কথা বলে সেগুলো আস্তে আস্তে সরিয়ে নিতে হবে, অধৈর্য হলে হবে না। সুতরাং আমাদেরকে বলতে হবে যে যেটা পাচ্ছি সেটা তো আগে স্বীকার করি, এবং তারপরে যেটা পাচ্ছি না সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা চালিয়ে দিতে হবে। এই যে যেমন পানির হিস্যার কথা বলছি, না দিলে আমরা জোর করে কি নিতে পারবো? তো সুতরাং আমাদের চিন্তা করতে হবে, তাদের সাথে আমাদের জোরাজোরি করতে হয়, তাদের সাথে আমাদের সবকিছুতে 15-20 বছর অপেক্ষা করতে হয় বা 50 বছর অপেক্ষা করতে হয়। তারা চাইলেই আমরা দেই, ব্যাপারটা কি আমাদের কি দর কষাকষির কম, আমাদের আমরা শক্তি দর কম? কষাকষি কখন করতে পারবো কখন করতে পারবো না সেটাও বিচার করার বিষয় আছে। অনেক সরকার তো আমাদের আসছে, সবাই কি সব কিছু করতে পেরেছে? নিশ্চয়ই না। তো সুতরাং আমাদের ওইভাবে না দেখে যখন যেটা সাফল্য হয় সেটা, যেমন আমাদের এখন কি বলে স্থল সীমান্ত এবং সমুদ্র সীমা দুটোই চিহ্নিত হয়েছে, দুই পক্ষ অ্যাকসেপ্ট করে নিয়েছে, সুতরাং সেটা একটা বড় অর্জন। তো কিন্তু এটা সময় লেগেছে বহু বছর। সেটা কি ভারত আমাদের দিয়েছে? আমরা আদালত থেকে অর্জন করে নিয়ে আসছি। ভারত আমাদেরকে দিয়েছে সেটা আমি বলছি না, আদালতে আমরা লড়াই করে নিয়ে আসছি। যেমন ধরেন আমাদের স্থল সীমান্ত চুক্তি সই হয়েছে 74 সালে তো সম্ভবত, হ্যাঁ, কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন করতে কোথায় এসেছে? তো এটা ভারতের পক্ষে ব্যর্থতা বলবো, কিন্তু তারপরে ওটা ওদেরকে গালাগালি করে আমাদের খুব লাভ আছে। আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি যেটা প্রয়োজন সেটা পেতে পারি, এবং আমাদের দাবিগুলো সবসময় তুলে ধরবো। এইটা কূটনীতিতে কোনো মানে সময়সীমাও ঠিক করা দেওয়া যায় না, মানে কোনো শেষ কথাও নাই। কিন্তু তারপরেও আমাদের এখন তো ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, সেজন্য আমাদের আশাটা অনেক বেশি। আমাদের এই যে এত লোকজন যাতায়াত করছে, তাদেরও এত লোকজন এখানে কাজ করছে, বিশাল অঙ্কের রেমিটেন্স নিয়ে যাচ্ছে। সুতরাং সেগুলো কোনোটাই কিন্তু সত্যিকার অর্থে খারাপ না, যদি আমাদের নিজেদের মধ্যে সমঝোতাটা ভালো থাকে। যখন ওই যে আমরা যখন হিসাব করতে যাই তখন সমস্যা হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে এই কথাগুলো আমার বন্ধু হুমায়ুন কবির বললেন যে এই দ্বিপাক্ষিক আদান প্রদানের বাইরেও অনেক কিছু আছে, সেখানে আমরা অত চিন্তা করি না সেগুলো নিয়ে। আমরা মনে করি যে আমরা সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু নয়, কিন্তু সেখানে আমাদেরকে থাকতে দেয় না আমাদের বন্ধুরা প্রায়ই। সেখান থেকে আমাদের ঠেলে এদিকে অথবা ওদিকে নিয়ে যেতে চায়, সেইটাই হলো আমাদের বড় সমস্যা। সেইখানে আমাদের যতটা পারা যায় আমরা যেখানে আছি সেখানে যেন দাঁড়িয়ে থাকতে পারি, এবং বন্ধুদের সাথে সহযোগিতা যে সম্পর্ক আছে সেটাকে টিকিয়ে রাখতে পারি। কোনোখানে এখানে একটু ছাড় দিতে হবে, কোনোখানে ওখানে একটু ছাড় দিতে হবে, তারপরেও, কারণ বন্ধুদের ছাড়া তো আর আমরা চলতে পারি না। সুতরাং আমাদের যেমন চীনের সাথে আমার বন্ধুত্ব থাকতে হবে, আমার ভারতের সাথেও লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সবার সাথে আমার বন্ধুত্বের দরকার আছে। সুতরাং সেটা কিভাবে আমরা একদম স্পষ্ট আপনার বক্তব্যে যে সবাইকে আমরা ছাড় দিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, কারণ আমাদের নিশ্চয়ই ছাড় দিয়ে খালি না, যেখানে প্রয়োজন সেখানে ছাড়। আমি আসবো, এটা আরো বিস্তারিত নিশ্চয়ই আপনার সাথে আমার কথা হবে। তার আগে আমি একটু নিশাতের কাছে যেতে চাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিস্তা নিয়ে যা শুরু হয়েছে এবং ফারাক্কা বাঁধ নিয়ে যা শুরু হচ্ছে, মনে হচ্ছে যে ফারাক্কা বাঁধ নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বড় ধরনের একটা বাধা তৈরি করবে, এবং তিস্তা তো এখনো পর্যন্ত কোনো রকমের আশার আলোর জায়গায় নাই। এখনো পর্যন্ত যে পরিস্থিতি ভারতে তৈরি হয়েছে এই দুটি পানির হিস্যা নিয়ে, বাংলাদেশকে দেওয়া না দেওয়া নিয়ে, অভ্যন্তরেই তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আসলে বাংলাদেশের জন্য কোনো সুখবর আনবে কিনা সামনে? অফকোর্স আনবে, কারণ আপনার তো নেগোসিয়েশনের পজিশন নেই। আপনি শুরুতেই কিংবা টেলিপ্রিন্ট এসে যখন পড়ছিলেন তখন বলছিলেন যে ভারত দুঃসময়ের বন্ধু, কারণ ভারত আমাদের কাঁচামরিচের শর্টেজ হলে কাঁচামরিচ সাপ্লাই দেয়, পেঁয়াজের শর্টেজ হলে পেঁয়াজ দেয়, আলুর দরকার হলে আলু দেয়, এবং আমরা এখান থেকে জোর গলায় বলি আমাদের কোরবানির চামড়া চোরাচালান হতে দেব না। পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ চামড়া বিদেশে রপ্তানি হয়, ওই পরিমাণ চামড়া ওই দেশে তৈরি হয় না। তাহলে আমাদের তো দুঃসময়ের বন্ধু। সেই ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশন পজিশন কোথায় থাকে? যে কথাটা একটু আগে বলছিলেন,
আমার দুই বন্ধু, যে ট্রেনের ব্যাপার, আমি কিছু ডাটা ব্যবহার করি, আমি বেসিক্যালি টেকনিক্যাল লোক, কাজে আমার সংখ্যা ব্যাপারটা লাগে। 1965-র 5ই সেপ্টেম্বর কি 7ই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে ট্রেন যেত, গেদে দর্শনা দিয়ে ঢুকতো, হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে চলে যেত, কারণ তখন ফারাক্কাতে তাদের ট্রেন ক্রস করার ব্যবস্থা ছিল না। তারপরে উত্তরে 4-5টা পয়েন্ট আছে যেখান থেকে ভারতে ঢুকে যেত, সেখান থেকে শিলিগুড়ি যেত, গৌহাটি যেত, ইত্যাদি ইত্যাদি। যে কোনো কারণেই হোক, পাকিস্তান ভারত যুদ্ধের কারণে ওইটা হঠাৎ করে বন্ধ করে দিল। ভারত তখন বিপদে পড়লো, কলকাতা থেকে ট্রেন এসে ফারাক্কার কাছে ফেরিতে মানুষ পার করে, ওই পাশে আরেক ট্রেনে তারা যাতায়াত করে, অনেক কষ্ট করেছে তারা, পরে তারা সেতু বানিয়েছে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য প্রেক্ষাপটটা তুলে ধরলাম, পাকিস্তান আমলে বছরে যে বাজেট হতো, দুটো বাজেট হতো, একটা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্ল্যানিং মিনিস্টার দিত, ফাইন্যান্স মিনিস্টার, আর একটা হচ্ছে রেলওয়ে বাজেট। রেলওয়ে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ছিল, আলাদা ছিল, এবং এই 65 পর্যন্ত দি দেন ইস্ট পাকিস্তান রেলওয়ে ওয়াজ প্রফিটেবল। কত টাকা তাদের প্রফিট করতো? 3 কোটি টাকা। এই 3 কোটি টাকাই হচ্ছে ভারত রয়্যালটি বাবদ দিত দি দেন ইস্ট পাকিস্তানকে। ওই সময় 65 সনে 3 কোটি বিরাট টাকা। তাহলে আমি প্রথম দিকে যখন ভারত বাংলাদেশের কাছ থেকে মোটা দাগে বলা যেতে পারে দুটো জিনিস চাইছিল, একটা হচ্ছে মুন্সি ফয়েজ যেটা বললেন যে ইনসার্জেন্সি বন্ধ করো, তোমরা আশ্রয় দিও না। 5-6 দিন আগে খবরের কাগজে প্রতিবেদন পড়ছিলাম যে মিজোরামের যিনি বড় নেতা, মুখ্যমন্ত্রীও ছিলেন অনেকবার, তিনি বলছিলেন তিনি যখন ইনসার্জেন্সির নেতা ছিলেন তখন উনি ঢাকায় লুকিয়ে থাকতেন। ঢাকার লালমাটিয়ার থেকে শুরু করে নিউ মার্কেট, ধানমন্ডি, এই এলাকায় উনি খুব ভালো চিনতেন, কারণ উনি ওখানে ছিলেন। আসামের উলফার যিনি প্রধান ছিলেন, অনুপ চেটিয়া, তিনি এখানে থাকতে থাকতেই তো তার মেয়ে এখানেই, তাই না, থেকে গেছে, তার পরিবার থেকে গেছে ইত্যাদি। সো যেটা বলতে চেষ্টা করছিলাম, আমি কারো কাছ থেকে রয়্যালটির কথাটা শুনিনি। ভারত থেকে যখন বাংলাদেশের ভিতর থেকে ট্রেন হোক, নৌ চলাচল হোক, দুটোই চাচ্ছিল, আমি কিন্তু নৌ চলাচলের পক্ষে আজও বলবো। কারণ ভারতের ন্যাশনাল রিভার রুট নাম্বার 1 এলাহাবাদ থেকে ফারাক্কা পর্যন্ত আসে, নাম্বার 2 আমাদের বর্ডার থেকে গৌহাটি হয়ে ডিব্রুগড় পর্যন্ত যায়। এখন ভারতের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী চুক্তি সই করে ফেলেছেন, সেটার নাম হচ্ছে ইকোনমিক রুট। তার মানে হচ্ছে এখন আমরা আরিচার থেকে আমাদের বর্ডার পর্যন্ত এটাকে ড্রেজিং করে ঠিকঠাক করব। আমার কথা হচ্ছে ফারাক্কা থেকেও ড্রেজিং করে ঠিক করো, তাহলে ফারাক্কা পর্যন্ত এসে কলকাতা হয়ে সুন্দরবনের ভিতর দিয়ে জাহাজ না এসে ফারাক্কা থেকে সরাসরি আরিচা এসে উত্তর দিকে চলে যাবে, তাহলে তোরা পানির লেভেল মেনটেন করতে বাধ্য হবে। আচ্ছা, সেটা থাকলো, কিন্তু রয়্যালটির ব্যাপারে যদি আমরা, এই যে তারা আমাদের দেশের ভিতর দিয়ে ট্রেন চালাবে, সবকিছু করবে, তার একটা রয়্যালটি দিতে হবে। প্লেন যখন যায় কলকাতা থেকে আগরতলা যায়, তখন কিন্তু আমাদের এখানে বর্ডার পয়েন্ট টাচ করতে হয়, তার ফি দিতে হয়। আমি কারো কাছেই এই রয়্যালটির কথাটা শুনিনি। আমাকে এটাকে ইকোনমিক্যালি আমার বেনিফিটও কাজে আসতে হবে। এবং সেটাই যে হ্যাঁ যাইতে পারে একসাথে। মুন্সি ফয়েজও বলছেন যে পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থা বাড়তে পারে, কিন্তু সেখানে বাংলাদেশের সেটা রয়্যালিটির মাধ্যমে নাকি অন্য কোনোভাবে বাংলাদেশ একটুখানি সেখান থেকে সুবিধা পাবে, সেই জায়গাটা আমাদের কাছে এখনো কেউ স্পষ্ট করে নেই। আসলে আছে কি না সেটাও আমরা এখনো পর্যন্ত জানি না। আমি আসবো স্যার, একটা বিরতির পর আমরা আবারও জানছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ভারত চীন থেকে পাওয়া না পাওয়া নিয়ে আজকে আমরা আলোচনাতে আছি। আমাদের সাথে আছেন এম হুমায়ুন কবির। হুমায়ুন কবির, যে কথাটা বলা হচ্ছিল যে হ্যাঁ ট্রেন লাইন চলতে পারে, পার্শ্ববর্তী ভারত দেশের সাথে আমাদের সম্পর্কের হেতুতে যোগাযোগ ব্যবস্থাও বাড়তে পারে, কিন্তু বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা একটা ফি এর কথা বলছিল যে আমরা আসলে কি পাচ্ছি, অন্তত অন্য কোনো লাভ হলে আমাদের যত ফি দেওয়া হয় সেটা যদি ট্রেনের ক্ষেত্রে হয় আমরা এখনো পর্যন্ত জানি না। মানে স্পষ্ট না আমাদের সমঝোতা স্মারকগুলি, গঙ্গা তিস্তাও আমাদের সাথে একেবারেই স্পষ্ট না। কিন্তু এর মধ্যে আমাদের তিস্তা প্রকল্পে ভারত আগ্রহ দেখাচ্ছে যে তারা সেই প্রকল্পে সবচেয়ে বেশি কাজ করতে চায়। তাদের কাজ করতে চাওয়ার কারণ আপনার কাছে কি মনে হয়, এবং সেটা বাংলাদেশের জন্য আসলে লাভজনক হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমার এই প্রশ্নটা একটু সময় নেব, 2-1 মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে ভারত আগ্রহ দেখাতে পারে, তার কারণ হচ্ছে যে আমাদের তার সীমান্তের কাছাকাছি যেহেতু, এবং এখানে একটা কৌশলগত বিষয় আছে যেটা বলছিলাম যে ভারত তার চিকেন নেকের কাছের জায়গা, এখানে চীনারা আসুক এটা চায় না, সোজা কথা। এবং সেই জায়গাতে চীন
কে আটকাবার জন্য ভারতের যদি খরচ করতে হয় সেটা তারা করবে। বাট দ্য ইস্যু যেটা এখানে আপনি যে প্রসঙ্গটা যে জায়গায় হিট করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই জায়গায় এটাও ঠিক আছে, ওরা একটা টেকনিক্যাল টিম পাঠাবে, চীনারও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, আমরা সিদ্ধান্ত তো আমাদের, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2-3টা জিনিস আমরা নিশ্চয়ই বিবেচনা করে দেখতে পারি। একটা হচ্ছে যে এই ধরনের বড় কাজের অভিজ্ঞতা তাদের সাথে আমাদের কি, তাদের টেকনিক্যাল ক্যাপাসিটি আছে কি না, থার্ড হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কি না। এই 3টা বিষয় থাকলে আমি মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে কার সাথে আমি কাজটা করব। এর একটা বিষয়। এখন এখানে আরেকটা হিডেন যে জায়গাটা আমাদের জন্য যে জায়গাটা সমস্যা তৈরি হয়েছে সেটা হলো এই নদীগুলোর পানি বন্টন। আমি ডক্টর আইনুন্নেছা সাহেবের বাইরের সামনেই বলছি কথাটা। 2-3টা জিনিস আমার কাছে মানে কমন সেন্স থেকে যেটা মনে হয়, একটা হচ্ছে যে নদীর পানির হিস্সাটা কিন্তু আমার অধিকারের বিষয়। কাজে এই অধিকারটা কিন্তু আমার স্বীকৃতি পাওয়া খুব জরুরি দরকার, কারণ এটা কিন্তু শুধু তিস্তা না, আমার 54টা নদীর ক্ষেত্রে একই অধিকার বর্তায়। একবার যদি অধিকারটা স্বীকৃতি না পাই তাহলে কিন্তু এর নেতিবাচক প্রক্রিয়া সবগুলোর উপর যেতে পারে। তো কাজে এখানে এই তিস্তা চুক্তিটার প্রয়োজন আমার এই অধিকার রক্ষা, স্বীকৃতি এবং রক্ষার জন্য। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা 2011 সালে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করেছিলাম সেখানে কিন্তু আমরা বলছিলাম বেসিন ওয়াইজ আমরা জিনিসগুলো দেখব। তো এখন তিস্তাটাও বলা হচ্ছে কিন্তু একেবারে ভেঙে শুধু বাংলাদেশের ভেতরকার কথা। আমি যদি ভারতের সাথে তার এই ফ্লোটা নদীর পানি তো সীমানা মেনে চলে না, এখন আমার শুধু আমার অঞ্চলে যদি আপনি করতে চান তাহলে বেসিন কনসেপ্টটা কই গেল? সেটা তো 11 সালে তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের আওতায় স্বীকৃত। কাজেই ভারত তার 2টা জায়গা থেকে সরছে। একটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের রাইট হিস্সা, ন্যায্য হিস্সা যেটাকে আমরা বলি, সেটার স্বীকৃতি থেকে এই স্বীকৃতির বিষয়টা অস্পষ্ট। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের যে জায়গাটা সেখান থেকে সরে এসে একেবারেই বাংলাদেশের অভ্যন্তরের বিষয়টা বলছে। এখন আবার নতুন একটা ইস্যু আমাদের আসছে, ক্লাইমেট ইস্যু নিয়ে তো আমরা কথা বলছি। তো পানি মানে তো খালি পানি না, এখন পানি মানে তো আমার ক্লাইমেট রিলেটেড ইস্যু আসছে এর সাথে। তো এই 3টে ইস্যুর প্রেক্ষিতে কিন্তু বিষয়টা আমার জন্য জরুরি এখন, এবং সেটা তিস্তা একটা, এইরকম আরও অনেক নদী আমাদের আছে। তো মানে 54টার মধ্যে তিস্তা একটা, আরও তো 53টা। তো আপনি যদি গ্যাঞ্জেসটা ধরেন তাহলে সেটাকে বাদ দিলেও 52টা নদীর ক্ষেত্রে আমাদের এই প্রিন্সিপালগুলো আমাদের ফলো করতে হবে। তো কাজেই এই বিষয়টার মধ্যে তাদের ভয়, হ্যাঁ একটা তাদের একটা প্রয়োজন বা তাদের চিন্তা একটা থাকতেই পারে। তো সেই চিন্তার থাকাটাকে আমার অধিকারকে বঞ্চনা করে আমার বাদ দিয়ে তো সেটা হবে না। আমরা সেখানে তারা আসতেই পারে, এমনও তো হতে পারে যে এখানে ধরেন ভারত বা চীন না হয়ে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে আমাদের স্বার্থটাই সবার আগে, আমরা যদি ডিসাইড করি বাংলাদেশ দিক থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করব বা এডিবির সাথে করব, সেটাও আমরা করতে পারি। সেটা আমাদের, এটা তো আমাদের অপশন। নিশ্চয়ই মুন্সি ফয়েজ আহমেদের কাছে এটাই জানতে চাই যে যখন আসলে চীন অনেকখানি এগিয়ে গেছে পুরো ঘটনাতে, ভারতের সেই জায়গাটাতে আসা, চীনের প্রতি তাদের একটা ভীতির জায়গা যে সেখানে তারা চীনের এন্ট্রি দিতে চায় না, সেটা তাদের ব্যাপার। প্রধানমন্ত্রী সেটা বলেছেন যে তাদের 2 দেশের ব্যাপার এটা, কিন্তু আমাদের দেশের ব্যাপার হচ্ছে আমাদের কাছে কোনটা থাকলো, আমরা কোন জায়গাতে লাভজনক অবস্থায় হব। চীনের সাথে আমাদের যে বিনিয়োগ, তাদের যে প্রকল্প, এখনো পর্যন্ত 25টা প্রকল্প চীন আমাদের সাথে এখানে বিনিয়োগ করেছে, তারা কাজ করেছে, সকল কিছুই তাদের সাথে আমাদের হয়। কিন্তু ভারতের তরফ থেকে আমাদের এরকম বড় কোনো প্রকল্প ভারত কখনো করার অভিজ্ঞতার জায়গাও তাদের এক জায়গায় নাই। কিন্তু ভারতের সাথে সম্পর্ক আবার আমাদের অনেক ঐতিহাসিক সম্পর্ক। এখন আমি সম্পর্কের দিকে যাব, টেকনোলজির দিকে যাব, চীনের মতো একটা বড় দাতা গোষ্ঠী যারা আমাদের সাথে কাজ করেছেন তাদেরটা আমরা হেলাফেলা করব? মানে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের উচিতটা কি আসলে? বেশ কয়েকগুলো প্রসঙ্গ তুলে আনলেন, দেখি কতটা আমি করতে পারি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশকে করতে হবে তার নিজের স্বার্থে। ভারতও আমার বন্ধু, চীনও আমার বন্ধু, কিন্তু একটু বুঝতে হবে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা একটা বিশেষ সম্পর্ক, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু সেই সম্পর্কটাকে যতই বিশেষ হোক সেটা আমাদের বিপক্ষে যাতে না যায় সেটার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। খালি সব কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়া যাতে না হয়, কিন্তু বিশেষ সম্পর্কটা ভুলে গেলে চলবে না। কারণ আমাদের ভারত হলো আমাদের চতুর্দিকে অবস্থান করছে, একেবারে চতুষ্পার্শ্ব বেষ্টন করে আছে, আর আমরা ঠিক ভারতের পেটের ভেতরে অবস্থান করছি। সুতরাং আমাদের জন্য যেমন ভারত বিভিন্ন সময় ইচ্ছা করলেই বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, আবার তেমনি আমাদের কোনো অস্বস্তি হলে, পেটের ভেতরে কোনো অস্বস্তি হলে সমস্ত শরীরটাও তাদের কষ্ট পাবে। সুতরাং এটা পারস্পরিক অত্যন্ত বড় রকমের একটা নির্ভরশীলতা আছে, সেটা বুঝে আমাদেরকে সবসময় কাজ করতে হবে। তার মানে এই না যে সব কিছুই আমাকে ভারতের উপর নির্ভর করে করতে হবে, কারণ
যদি সে আমার সত্যিকারের বন্ধু হয় তাহলে সেই ওইভাবে আমার উপরে এগুলো চাপিয়ে দেবে না। এবং এখন পর্যন্ত বারবার প্রমাণ হয়েছে যে ইচ্ছা করলে ভারত আমার সমস্ত প্রয়োজন মেটাতে পারে না, সুতরাং আমাকে আবার পারেও, তারা বড় হিসেবে অনেক কিছু পারেও, সমস্ত প্রয়োজন মেটানোর ক্ষমতাই তার নাই। সুতরাং তাকে স্বীকার করে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে বাংলাদেশের আরও অনেক বন্ধু থাকবে, কারণ বাংলাদেশের প্রয়োজন তো অনেক কিছুই। সুতরাং সেটা তারা মোটামুটি স্বীকার করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে দেখা যায় যে এই যে যেমন বলা হলো একটা সংবেদনশীল এলাকা, যে তাদের বর্ডারের কাছে, সুতরাং তারা, কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করা, আজকালকার দিনে ওইখানে নীলফামারীতে বসে ভারতের চিকেন নেকের উপর নজর দিতে হবে নাকি চীনের? না, একদমই না। এটা তো বিভিন্নভাবে তারা করছে। চীনের কোনো জায়গা পৃথিবীর অন্যান্য দেশে বড় বড় দেশ যারা, তাদের কাছে গোপন নাই, ভারতেরও কোনো জায়গা তাদের কাছে গোপন নাই চীনের কাছে বা অন্য কোনো দেশ। তো সুতরাং এইটা নিয়ে, এইটা হলো যে একটা চাপ সৃষ্টি করা আমাদের উপরে, আমি মনে করি। তো সেটা আমার বন্ধুদেরকে আমরা বোঝাতে পারা উচিত, চেষ্টা করতে হবে সবসময় যে তোমরা দেখো, ঠিক আছে তোমাদের ইন্টারেস্ট আছে, তো এই যে প্রজেক্টটা অনেক বড়, আমরা ইচ্ছা করলে, এটা আমার একটা চিন্তা যে হতে পারে যে আমরা চীনকেও করতে দিলাম, ভারতকেও কিছু করতে দিলাম, যেরকম আমরা অন্য জায়গায় করেছি, যেমন মংলা বন্দর, সেখানে বহুদিন ধরে ড্রেজিং করছে চীনারা, সেটা কিন্তু অন্য কেউ করছে না। কিন্তু তারপরে এখন যখন জেটি উন্নয়নের প্রশ্ন আসছে, সেইখানে বাংলাদেশ সরকার 3টে ভাগ করে দিয়েছে, 6টা জেটিকে, 2টো জেটি ভারতকে দিয়েছে উন্নয়ন করার জন্য, চীনকে দিয়েছে 2টো, আর 2টো স্থানীয় একজন কন্ট্রাক্টরকে দিয়েছে। এখন এটা নিয়েও কিন্তু শুনি আমরা যে এটা নিয়েও বিভিন্ন রকমের ভারতের পক্ষ থেকে আপত্তি আছে, যেগুলো, তো সেটা তো ঠিক না। বাংলাদেশ একটা খুব ভালো একটা বুদ্ধি করেছে যে ঠিক আছে তোমরা সবাই করো, কিন্তু আমরা সেটাই বলছিলাম যে ভারতের ভিতর থেকেই তো বাংলাদেশের বিপক্ষে অনেক সেই জন্য বন্ধুর মধ্যে থেকে অনেক সময় অবন্ধুসুলভ আচরণ হয়, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ডক্টর আইনুল ইরশাদকে বলি যে সেটাই আমরা বলছিলাম যে যতই ভারত দিতে চাক না কেন, নানা ধরনের সংকট তাদের ভিতরেই তৈরি হয়েছে, এবং আমাদের জায়গায় যে জায়গাটা তৈরি হয়েছে, চীনে যাবেন প্রধানমন্ত্রী, সবাই বলছে যে আমাদের স্বার্থটা আগে দেখতে হবে, কিন্তু আমাদের স্বার্থটা আসলে কি সেটা তো কারো কাছে স্পষ্ট না। কারা করে দিলে আমাদের স্বার্থ রক্ষিত হবে? ধন্যবাদ। আমি টেকনিক্যাল লোক, স্যারদের মতো কূটনীতিবিদ না, বাট স্যাররা যে কাজটা করেন পুরো জিনিসটা সামগ্রিকভাবে দেখেন, আর আমি ওই একটা ইস্যু আমার যেটা বিদ্যা বুদ্ধি কোলায়। উনি কিন্তু আমাদের সবার স্যার না, সেটা না। ওকে, এখন একটা কথা মুন্সি ফয়েজ ঠিকই বলেছেন, অথবা আপনি বলেছেন যে আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে, নিজেদের স্বার্থ ম্যাক্সিমাইজ করতে হবে। সো ভারত কিছু চাইবে, আমরা কিছু চাইবো, এটার মধ্যে কুইট প্রোকো, তুমি এটা ছাড়ো, তুমি এটা ছাড়ো, কিন্তু কোনো অবস্থাতে আমি যাতে বেকায়দায় না পড়ি, এইটা দেখতে হবে। 96-এ যখন হাসিনা সরকার ইলেক্টেড হলো, তখন কিন্তু তার আগ পর্যন্ত দুই দেশের সম্পর্ক আমার জানা মতে খুব খারাপ ছিল। কারণটা ছিল একটা কথা যেটা বললেন যে ইনসার্জেন্সি, আমরা ইনসার্জেন্টদেরকে আশ্রয় দিচ্ছিলাম, সেটা ভারত তীব্র প্রতিবাদ করছিল। তারা এইটা একটা চাচ্ছিল ইনসার্জেন্সি বন্ধ করো, আরেকটা চাচ্ছিল বাংলাদেশের ভিতর দিয়ে তাদের উত্তর পূর্ব অঞ্চলকে ডেভেলপ করতে চায়, যেটা এখনও তাদের আছে। তাহলে তারা দুইটা চাইলো। আমরা তখন গঙ্গার পানির জন্য হন্যে হয়ে তাদের কাছে গেছি। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের আরেকটা সমস্যা ছিল, বড় সমস্যা, পার্বত্য চট্টগ্রামের, সেটাও ইনসার্জেন্সি, শান্তি বাহিনীর প্রবলেম। এবং চাকমাদেরকে ভারত সরকার 1975 থেকে আগরতলার কাছে আশ্রয় রেখেছে। তারা এটাকে আমরা যেমন রোহিঙ্গাদের প্রবলেম নিয়ে বিশ্বের কাছে তা কিন্তু করেনি, ওদেরকে ওখানে বসে খাইয়েছে তাদের সমস্যা। কাজে আমি দেখতে পাই, একজন টেকনিক্যাল লোক, রাজনীতি বুঝি না, ডিপ্লোমেসি বুঝি না, যে ওরা দুটো ছাড় দিয়েছে। চাকমাদের বলেছে ফিরে যাও দেশে, গঙ্গার পানির একটা চুক্তি করেছি। গঙ্গার পানির চুক্তি আমি ব্যাখ্যা করতে পারি কি হয়েছিল সেখানে, আমি ফিজিক্যালি ছিলাম বলে, এবং আমি যেহেতু আলোচনার মধ্যে আছি, এবং আমরাও তাদেরকে দুটো জিনিস দিয়েছি। এখন যদি আসি, আমি একটু আগেই ট্রেনের ব্যাপারে বললাম, এই ধরনের ট্রেনের কমিউনিকেশন এক দেশের ভিতর দিয়ে আরেক দেশ, এক দেশের ভিতর দিয়ে আরেক দেশ যাচ্ছে। আমার জানা মতে এই মুহূর্তে উজবেকিস্তান, কাজাকিস্তান এরা ট্রেন লাইন তৈরি করছে, রাস্তা তৈরি করছে, কারণ ইউরোপ থেকে চীনের কানেকশনে, এবং একটা দেশ ক্রস করলেই তারা রয়্যালটি পাবে। আমরা এটার উপরে অর্থনীতিবিদদের অনেক ব্যাখ্যাও দেখেছি, এবং এটা নৌপথের ক্ষেত্রেও হবে, এটা ট্রেনের ক্ষেত্রে হবে। আমি খুব খুশি হতাম যদি ট্রেনের ক্ষেত্রে রয়্যালটিটা, কারণ আমার আকাশ বাতাস ব্যবহার করবে সে, তাকে একটা নজরানা তো দিতেই হবে। এখন গোয়িং ব্যাক,
তিস্তার কথাটা আপনি সরাসরি জিজ্ঞাসা করছেন না, কিন্তু আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে এটা করছি, আটকাচ্ছে। প্রশ্ন করছি, কিন্তু আপনারাই Okay, উত্তর দিচ্ছেন না। এইখানে আমি 1982 ডিসেম্বর থেকে 1999 নভেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য ছিলাম। একেবারে প্রথম দিন থেকেই তিস্তা নিয়ে আলোচনা হতো, একটা স্ট্রিমে গঙ্গা নিয়ে হতো, তিস্তা নিয়ে হতো। দুই দেশের মধ্যে আরও অনেক সমস্যা আছে, প্রায় 100-র উপরের সমস্যা আছে, যেটা কোনো সময় পাবলিকলি আলোচিত হয় না। হ্যাভিং সেড দ্যাট, তিস্তার উপরে একটা খসড়া চুক্তি 80-র মাঝামাঝি প্রায় হয়ে গিয়েছিল। এটা কেন চূড়ান্ত হয়নি আমি এখনও বুঝে উঠতে পারিনি। ভারতীয়রা করেনি না আমরা করিনি, দুটোই বোধহয় কারেক্ট হতে পারে। পরবর্তীতে 1995-এর পরে 86-87 এরকম দিকে আরেকটা ইন্টারমিডিয়েট চুক্তি হয়ে গিয়েছিল। আর 83-84-র কথা আমার পরিষ্কার মনে আছে, কারণ তখন মন্ত্রী ছিলেন এজেডএম ওবায়দুল্লাহ খান, কবিতা লিখতেন, বাট তিনি এ ব্যাপারে আমাদেরকে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলেন। এখন খুব সম্ভবত 1997-তে, আমার মেমোরি যদি ঠিক থাকে, তখন দুই দেশের সচিবদেরকে দিয়ে একটা টেকনিক্যাল কমিটি, বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। ওই বিশেষজ্ঞ কমিটির কয়েকটা মিটিং আমি অ্যাটেন্ড করেছি, এবং তখন সেখানে এই যে পানির দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী দুইভাবে ভাগ করা হয়েছিল। মানে এই মুহূর্তে যতটুকু পানি তিস্তাতে আছে সেইটা দুই দেশের মধ্যে ভাগ করতে হবে। পানি যদি পর্যাপ্ত না থাকে তাহলে যে শর্টফল আছে সেটা ভাগ করতে হবে। দুই দেশের যতটুকু আছে ততটুকুই ভাগ করতে হবে। ভাগ করে একটা দীর্ঘমেয়াদী কি করা যেতে পারে। এখন এখানে আমি দুটো সমস্যা দেখছি। এক, খবরের কাগজে পড়ে যেটা জেনেছি, আমি তো দিল্লি যাইনি, আলোচনা শুনিনি, আর আমাকে কেউ ব্রিফও করেনি, ব্রিফ করার কথাও না, সেই অধিকার আমার নেই। সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে গঙ্গার তিস্তার পানি সংরক্ষণ করে এবং ব্যবস্থাপনা কি করা যায়। চীনের প্রস্তাবও আমি জানি না, খবরের কাগজে যেটুকু প্রকাশিত হয়েছে, সাংবাদিকরা যে তথ্য আমাকে দিয়েছে সেটি হচ্ছে আমার বিদ্যার জোর। ওটারও কোনো অর্থ বুঝি না আমি, কারণ গাজলডোবা মানে ভারতের যে পয়েন্ট, বর্ডার থেকে বেশ অনেক উজানে, সেইখানে তারা প্রবাহটাকে শূন্য করে দেয়, অর্থাৎ বাংলাদেশ পাচ্ছে শূন্য। তো শূন্য দিয়ে আমি কি করব? শূন্য দিয়ে কি ফুটবল খেলবো? তাহলে ওই গাজলডোবা থেকে বাংলাদেশের বর্ডার মানে ডালিয়ার 10-12 কিলোমিটার উপরে মেখলিগঞ্জ শহরের পাশে, ভারতের শহর যেটা, সেখানে হ্যাঁ 700, 800, 900, কোনো বছর 1000 কিউসেক পানি আসে। অর্থাৎ ওই গাজলডোবার মধ্যখানে কিছু পানি চুইয়ে হোক যেভাবেই হোক আসে। তাহলে সেই পরিমাণ পানি 700-800 কিউসেক পানি আসতে পারে, এটার কি ব্যবস্থাপনা করব? এখন চীনের যে প্রস্তাবের কথা বলছি, আমি চীনের প্রস্তাবকে একটা বিরতির পর আপনার কাছ থেকে শুনবো। অনেকক্ষণ যাবত আমার সহকর্মীরা বলছে, আমরা বিরতির পর চীনের প্রস্তাব নিয়ে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ডক্টর আইনুন নিশাত আমাদের সাথে কথা বলছিলেন, এবং আপনি বলছিলেন যে চীনের কাছে আসলে আমাদের কি চাওয়ার থাকতে পারে, একটু ছোট করে যে প্রধানমন্ত্রী যাবে। ধন্যবাদ। আমি দু একটা কথা একটু ব্যাখ্যা করি, একটু ডাটা দিতে হবে। তিস্তা নদীতে বর্ষাকালে 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ, 4.5 লক্ষ কিউসেক পানি থাকে, কিন্তু এটা নভেম্বর মাস নাগাদ এটা 8,000, 7,000, 9,000-এ নেমে আসে। প্রতি বছর তার সমান হয় না, এবং ওই 8,000-এর পুরোটাই ভারত নিয়ে নিচ্ছে। তাহলে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত, মে মাস পর্যন্ত, কিংবা মে মাস পর্যন্ত ওই 7,000, 8,000 থাকে, তারপরে হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এখন পানি সংরক্ষণের প্রস্তাব, যেটা আমার জানা মতে বাংলাদেশ সেই 1951 থেকে, কিংবা বাংলাদেশ হওয়ার পরে 1972-এর মার্চ মাস থেকে, আপনি খেয়াল করেন আলোচনা শুরু হচ্ছে 72-এর মার্চ মাস থেকে, প্রতিটা মিটিংয়েই ওই পানির সংরক্ষণ যেটা করতে হবে উজানে পাহাড়ি অঞ্চলে, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে কথা বলেছে। তাহলে এখন বলা হচ্ছে বাংলাদেশ অংশে এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আসছে তো শূন্য। এই শূন্য আমি কি করে সংরক্ষণ করব? 1, 2, যেটা চীনাদের প্রস্তাব, এটা আমরা কেউ দেখিনি, বাট আমি খবরের কাগজ পড়ে যেটা জেনেছি এবং 2-4 জন পণ্ডিত ব্যক্তির প্রবন্ধ পড়ে যেটা জেনেছি, তারা বলছে নদীটাকে চিকন করে দিয়ে। তার আগে তিস্তা অববাহিকাতে সমস্যা 3টা। 1, বর্ষাকালে বন্যা, 2, শুকনো মৌসুমে পানি নেই, 3, নদী ভাঙন। তাহলে তারা বলছে যে নদীটা 1 কিলোমিটার করে দিয়ে 3 কিলোমিটারের জায়গায় 2 পার বাঁধিয়ে দিয়ে পানিটাকে সরাসরি নিয়ে যাবে। এখন পানিটা যদি আমি তিস্তামুখ ঘাটে গিয়ে না ধরে রাখি, ফুলছড়ি ঘাটে না ধরে রাখি, তাহলে তো পানি বে অফ বেঙ্গলে চলে যাবে।
তো পানিটা ধরে রাখবো কি করে? নিশ্চয়ই সেটা টেকনিক্যাল কোনো ব্যবস্থাপনা আছে, বা সেটা নিশ্চয়ই, যেহেতু আমরা সবাই মিলে জানি না যে ঘটনাটার বিস্তারিত আসলে কি বলা হচ্ছে, যতটুকু আপনি যতটুকু জানেন আমরা সবাই ততটুকু জানি। আমি জানি না, কিন্তু টেকনিক্যাল সলিউশন আমি দিতে পারি। এই সাবজেক্ট নিশ্চয়ই সেটা নিয়ে বড় ধরনের কথাবার্তার মধ্যে হবে। মুন্সি ফয়েজের কাছে শুধু আমি একটা জিনিস জানতে চাই যে যা কিছুই হচ্ছে না কেন এর মধ্যে চীনের কাছে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আপনার কি মনে হয় যে আলোচনাটা কি হওয়া উচিত? ছোট্ট করে আলোচনার কি হওয়া উচিত এটা বলার তো কোনো ইয়ে আমার নেই, অনেকগুলি ইস্যুস তো আমাদের আছে একসাথে, যোগ্যতা। রোহিঙ্গা ইস্যু আছে, আমাদের এর ইস্যু আছে, কিন্তু কোনটা প্রাধান্য দেওয়া উচিত? শুধু একটা পয়েন্ট যদি আপনার মনে হয় যে চীন আমাদের সাথে এই মুহূর্তে এখন বাংলাদেশের যেসব সমস্যায় চীন সাহায্য করতে পারে তার মধ্যে বড় বড় কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে রোহিঙ্গা, যেটা আপনি বললেন, কিন্তু সেটা একদিনের সমাধান হবে না, কিন্তু এটা নিয়ে আলোচনা নিশ্চিতভাবে হবে। তারপর তিস্তার কথা আলোচনা হবে, কারণ এটা নিয়ে বেশ অনেক দূর এগিয়েছে। এখন কি করা যায় সেটা নিয়ে আমাদেরকে হাত তুলে দিতে হবে, ভাই তোমাদেরকে দিতে পারছি না, ভারত চাচ্ছে, এরকমও হতে পারে। আবার এমনও হতে পারে যে না, আমরা বলবো যে আমরা দুই পক্ষের ইয়ে দেখি, তারপরে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিব। আরেকটা হতে পারে, ঠিক আছে ছোট পরিসরে তোমরা কাজ শুরু করো, যে আমাদের প্রকল্প আছে সেটার অনুযায়ী আস্তে আস্তে দেখা যাক কোথায় যায়। এরকম নানান রকমের চিন্তাভাবনা হতে পারে। কিন্তু তার চেয়েও এখন আমাদের আরেকটি বিষয় নিয়ে আমাদের অর্থনীতি কিছুটা সংকটে আছে, আমরা সবাই সেটা জানি, সরকারের থেকেও সেই ইয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেখানে আমাদের বাজেটের সমর্থনের প্রয়োজন আছে, সেজন্য কিছু বৈদেশিক মুদ্রার প্রয়োজন আছে। সেইখানে আমরা সমর্থন চাচ্ছি, চীনের কাছ থেকে চাচ্ছি, ভারতের কাছ থেকে চাচ্ছি, ইউএইর কাছ থেকে চেয়েছি, সৌদি আরবের কাছ থেকে চেয়েছি। মানে এটা একেবারেই আলাদা একটা বিষয়। হ্যাঁ, মানে আপনার মনে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটা গুরুত্বপূর্ণ হিসেবে আলোচনা আসবে। আরেকটি বিষয় যেটা আলোচনা হবে যে আমাদের এখানে তারা অনেক কাজ করছে, আমাদের এখানে আরো বেশি বেশি করে তারা প্রযুক্তি যাতে আমাদের কাছে ট্রান্সফার করে সেটার উপর জোর দিতে হবে। হুমায়ুন কবির, আপনার কি পরামর্শ জায়গা? এটা পত্রপত্রিকাতে আসছে, ব্রহ্মপুত্র নিয়ে একটা বাংলাদেশ এবং চীন তথ্য উপাত্ত শেয়ার করার একটা বিষয় আছে, কারণ ব্রহ্মপুত্র আমাদের সবচেয়ে বড় নদী এবং সেখানে কিন্তু বন্যায় যে ধরেন ব্রহ্মপুত্রেরই শাখা প্রশাখা মিলে এখন যেগুলো তথ্য কিন্তু আগে থেকেই পাওয়া যাচ্ছে, কিন্তু এখন সে আমার ধারণা আরেকটু মানে ডিটেইল হয়তো সেটা আসবে। এটা একটা বিষয় হতে পারে। পরিকাঠামো নিয়ে আমাদের কিছু যেমন ঢাকা নারায়ণগঞ্জকে যুক্ত করার জন্য প্রায় $5 বিলিয়ন একটা এমআরটি লাইন করার চিন্তা ভাবনা হচ্ছে। এরকম বড় প্রকল্পগুলোতে হয়তো চীনের সাহায্য চাওয়া হবে। আর যেটা বন্ধু ফয়েজ যেটা বললেন, সেই জায়গায়ও আমার ধারণা প্রযুক্তির বিষয়েও কিছু সহযোগিতা, আর্থিক কিছু সহযোগিতা, এই বিষয়গুলো থাকবে এবং কারিগরি সহায়তা তো তারা দিয়ে থাকে আমাদের, নিশ্চয়ই। আর কাজে সেই সফরটিও খুব স্বল্প সময়ের মধ্যে হবে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো সেখানে, এবং আমরা আরও নিশ্চয়ই আপনাদেরও পাবো সেই আলোচনা করার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই যে ভারতের সাথে যেমন মনে করা হচ্ছে আপাতত শূন্য নিয়ে ফিরল কিনা, চীনের সাথেও নিশ্চয়ই আমরা সেটা চাই না, আমরা এই অপেক্ষায় বসে আছি। সাথে থাকবেন সবাই।